বিহারীনাথ পাহাড়, তার পুরো ভিউটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। একদম নির্জন নিরিবিলি প্রকৃতি, খালি কিছু ঝিঝি পোকা, পাখির ডাক, রাস্তার মধ্যে মাকড়সার ফাঁদ। তার মানে এই রাস্তা দিয়ে আমাদের আগে কেউ হেঁটে যায়নি। নদীটা বেশ চওড়া, পায়ে হেঁটে পারাপার হতে গেলে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ট্রেকিং রুট। মধুকুন্ডা স্টেশন পর্যন্ত 3টে স্টপ। কলকাতা থেকে মাত্র 200 টাকায় একদিনের ট্রিপ, তাও আবার এখনের সময়ে, ভাবতেও অবাক লাগে। কলকাতা থেকে রাতের ট্রেন ধরে মাত্র 230 কিলোমিটার দূরত্বে পৌঁছেছিলাম বিহারীনাথ পাহাড়ে, যেটা ছিল বাঁকুড়ার সবথেকে উঁচু পাহাড়। বিহারীনাথ শিব মন্দিরে দর্শন ছাড়াও একদিনের মধ্যে অর্জন করেছিলাম রাতের একটা এক্সপ্রেস ট্রেন, একটা লোকাল ট্রেন, ট্রেকার, অটোতে জার্নির মতো মাল্টি এক্সপিরিয়েন্স। হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড ইভিনিং। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমার গন্তব্য বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়, যেটা বাঁকুড়া জেলার সবথেকে হাইয়েস্ট পিক পয়েন্ট। সকালবেলা ট্রেন ধরেও কিন্তু যাওয়া যায়। আমি রাতে ট্রেন ধরে যাচ্ছি, তার কারণ ওখানে খুব ভোর ভোর পৌঁছবো, তারপর ওখানে সাইট সিন করবো, ওখানে কী কী আছে সব কিছু ঘুরে দেখবো। তার সাথে কালকেই কিন্তু ওখান থেকে আমি ব্যাক করব। মানে টোটাল আমার জার্নিটা কিন্তু 1 ডে ট্রিপ হতে চলেছে। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়াতে। 11টা বেজে 20 মিনিটে একটা ট্রেন আছে, হাওড়া মোকামা এক্সপ্রেস বলে। টিকিট এখনো কাটিনি, টোটালি জেনারেল টিকিটের উপর ভরসা। হাওড়া মোকামা এক্সপ্রেস দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। 130-29 হাওড়া মোকামা এক্সপ্রেস দিয়ে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনে ইঞ্জিন নিয়ে টোটাল 12টা কোচ আছে। জেনারেল কম্পার্টমেন্টে খালি 7টা আছে, 3টে আছে স্লিপার। এসি টেসি কিচ্ছু নেই। আমরা স্টেশনের বাইরে দাঁড়িয়েছিলাম, না হলে একটু আগে আসলে না আরও অনেক সিট কিন্তু খালি ছিল। 7টা জেনারেল কম্পার্টমেন্ট আছে, সেই জন্য বসা নিয়ে কোনো ঝামেলা হয় না এই ট্রেনে। সঙ্গে সঙ্গে টিকিট কাটুন আর সিটে এসে বসে যান, তবে একটু আগে থেকে আসতে হবে। ঘড়িতে এখন 11টা বেজে 21 মিনিট। এই ট্রেনে করে আমরা জার্নি করব একদম সোজা আসানসোল জংশন পর্যন্ত। এই ট্রেনে স্লিপার টিকিটের প্রাইস 165 টাকা করে। আমি কেটেছি জেনারেল, আমার পড়েছে মাত্র 85 টাকা। হাওড়া থেকে আসানসোলের মাঝে টোটাল 19টা স্টেশনে হল্ট আছে। পরের স্টপ আসতে চলেছে শ্রীরামপুর। 11টা বেজে 44 মিনিটে ঢোকার টাইম আছে শ্রীরামপুরে। এগারোটা বেজে 47 মিনিটে ঢুকছে শ্রীরামপুরে, মাত্র 3 মিনিট লেট। 11টা বেজে 52 মিনিটে শেওড়াফুলি জংশনে ঢুকছে। সমস্ত স্টেশন বাম দিকে পড়ছে আর আমি বসে আছি ডান দিকে। এখন বাজলো 12টা বেজে 10 মিনিট। এখন এসে পৌঁছেছি চুঁচুড়া স্টেশনে। চুঁচুড়াতেও এই ট্রেনের হল্ট আছে, লোকাল ট্রেনের মতো, নামেই এক্সপ্রেস। বেশিরভাগ সব লোকাল স্টেশনে দাঁড়াচ্ছে। এইভাবেই টোটাল হচ্ছে 19টা স্টেশন ক্রস করে পৌঁছবো আসানসোল জংশনে। এরপরে এখনও রয়েছে আদিসপ্তগ্রাম, মাগরা, তালান্দু, বহু স্টেশন আছে, বহু। ব্যান্ডেল জংশন ছেড়ে দিল। এখানেও কিন্তু সেই রকম বেশি পরিমাণে মানুষের ভিড় হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে না। এই অল্প কিছু মানুষ আছে যারা একটু সামনে আসছে, কিন্তু মাঝখানের দিকে এখনও বেশ কিছু সিট খালি রয়েছে। এখন বাজলো 1:55 মিনিট। এখন এটা বর্ধমান স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, বর্ধমান জংশন। যারা সিঙ্গেল সিট পেয়ে গেছে এই পেছনে, তারা সব এখন হচ্ছে নাক ডেকে ঘুমোচ্ছে। এই সিটে বসেছি ঠিকই, হাওয়াটাও বেশ লাগছে, আরাম হচ্ছে। ইচ্ছে করছে যে ট্রেন থেকে নেমে যাই। এখন আসানসোল জংশন আসলে বাঁচি। অবশেষে আমাদের হাওড়া মোকামা এক্সপ্রেস আমাদের নামিয়ে দিয়েছে আসানসোল জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। টোটাল 211 কিলোমিটার জার্নি আমরা অতিক্রম করে পৌঁছে গেলাম আসানসোলে। রাত্রে ঘুম একদম হয়নি। এখন এখান থেকে আমাদের আবার দ্বিতীয় জার্নি শুরু, কারণ এই ট্রেন থেকে নেমে এরপরে আমাদের এখানে যে ফার্স্ট লোকাল আছে, সেই লোকালে করে আমাদেরকে আরও 3টে স্টেশন ক্রস করে আমাদের পৌঁছতে হবে বিহারীনাথ পাহাড়ের সামনেই। আমাদের ট্রেন বেরিয়ে যাওয়ার সাথে সাথেই একই প্ল্যাটফর্মে আবার দিয়ে দিয়েছে শিয়ালদহ বেনারস। নতুন ট্রেন, এটা নামটা শুনিনি কোনো দিন, হয়তো অনেকদিন ধরে চলছে। আর পাশের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে ঋষিকেশের ট্রেন। আমাদের সেকেন্ড ট্রেন জার্নি, তার ট্রেনের সময় রয়েছে 4টে বেজে 40 মিনিটে। জায়গাটা খুব বেশি নতুন না হলেও আমার কাছে নতুন। এখান থেকে আমরা কাটবো মধুকুন্ডা স্টেশন পর্যন্ত, 3টে স্টপ।
একজনের টিকিট পড়লো 10 টাকা করে। হাতে যেহেতু একটু সময় ছিল তাই আসানসোল স্টেশনের বাইরে আসলাম। এখানে একটা চায়ের দোকান আছে, চায়ের টেস্ট এখানে খুব সুন্দর। আর এই আসানসোল স্টেশনের বাইরে থেকে কিন্তু এখান থেকে বাস চলছে, রামপুরহাট, তারাপীঠ এখান থেকে বাস যায়। এখানে জিজ্ঞেস করলাম যে এখান থেকে ডাইরেক্ট বিহারীনাথ পর্যন্ত বাস যায় কিনা। আমাদের বললো যে মধুগুন্ডা পর্যন্ত পৌঁছতে, তারপর ওখান থেকে আমরা বাস পেয়ে যাব। আর মধুগুন্ডায় যাওয়ার জন্য এখান থেকে বাস চলে, কিন্তু এখানে বাস স্টপ থেকে মানে যেখানে বাস দাঁড়িয়ে থাকে সেই বাস স্ট্যান্ড থেকে বাস ধরতে হবে, আবার লাগবে 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টা বাস জার্নি করে যাওয়ার থেকে আমাদের লোকাল ট্রেনই অনেক বেটার। এটা আসানসোল আদ্রা মেমু। এই ট্রেনে করেই আমরা যাব মধুকুণ্ডায়। যেহেতু ট্রেনটা এখান থেকে ছেড়ে যায় তাই সমস্ত সিট পুরো ফাঁকা। এই লোকালের ভেতরটা কিন্তু একটু আলাদা রকম দেখতে, দূরত্ব খুব বেশি নয়, ওই 14 কিলোমিটারের মতো। 4:44 ছাড়ার কথা ছিল, তার জায়গায় 4:49 বাজে এখন। আসানসোল জংশন ছাড়ার পরে প্রথমে আসবে বার্নপুর, তারপর দামোদর স্টেশন, তারপরে দামোদর নদী পার করে পৌঁছতে হবে মধুকুণ্ডা স্টেশনে। আসানসোল থেকে যেখানে বলেছিল 1.5 ঘন্টার মতো লাগবে বাসে, সেখানে মাত্র 30 মিনিটে পৌঁছে গেলাম মধুকুণ্ডা স্টেশনে। স্টেশনের একদমই মাঝামাঝি এই জায়গা দিয়ে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এখান থেকে সামনে এগিয়ে গেলে ওখান থেকে গাড়ি পাওয়া যাবে। এই রাস্তা ধরে এই জায়গায় চলে এসেছি। এখান থেকে দেখুন এইরকম ট্রেকারগুলো সব চলছে। এই ট্রেকারে করে 20 টাকা করে মানে পার হেড শেয়ারিংয়ে আমাদেরকে ছেড়ে দেবে, মানে যেখান থেকে বাস আমরা পাবো ওখানে নিয়ে গিয়ে আমাদেরকে ছেড়ে দেবে। তারপর ওখান থেকে আমরা বাস কিংবা ওখান থেকে ওই যে ম্যাজিক ভ্যান না কি গাড়ি দেখি ওখান থেকে পাওয়া যায়। মধুকুণ্ডা স্টেশন থেকে ট্রেকার গাড়িতে কয়েক মিনিট জার্নি করে প্রথমে পৌঁছতে হবে ইটুরি মোড় হাটের সামনে, যেখান থেকে বিহারীনাথ যাওয়ার শেয়ারিং গাড়ি পাওয়া যায়। বিহারীনাথ যাবে? শেয়ারে যাও তো, কত করে নাও? 8-10টা লোক হবে তারপরে ছাড়ি। আর কত করে নাও? যাবে 150 টাকা, এরকম 20 টাকা। আচ্ছা, ইটুরি মোড়। এই জায়গাটার নাম হচ্ছে ইটুরি মোড়। এখানে অটো পাওয়া যাচ্ছে বিহারীনাথ যাওয়ার জন্য। অটোগুলো সব দাঁড়িয়ে আছে। পাশে এখানে একটা দোকান আছে, মিষ্টির দোকান। এখান থেকে সকালে আমরা চা খাচ্ছি, চা খেয়ে আমরা বেরোবো। আর এখান থেকে শেয়ারিংয়ে বলছে 20 টাকা করে নেবে বিহারীনাথ পর্যন্ত, কিন্তু তার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হবে। আমরা রিজার্ভে করে নিচ্ছি, রিজার্ভে 150 টাকা করে নেয় এখান থেকে, কারণ আমাদেরকে খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে ওখানে। ইটুরি মোড় থেকে একদম বিহারীনাথ পর্যন্ত টোটাল 7 কিলোমিটার রাস্তা, আর মাঝে 4টে গ্রাম পড়ে। 4টে গ্রাম পার করে পৌঁছতে হয় বিহারীনাথ মন্দিরের সামনে। আজকের গল্প ব্রেক জার্নি করে শুরু করলেও সমস্ত কষ্ট যেন মন থেকে উধাও। বছরের 6 ঋতুর যে কোনো সময়ে 1-2 দিনের ছুটিতে এমন কুয়াশা ভেজা পাহাড়ের সৌন্দর্য মনের কষ্ট তো দূরের কথা, মাঝের মধ্যে নিজের মনকেও ভুলিয়ে দেয়। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটার নাম বিহারীনাথ মোড়। বিহারীনাথে ঘুরতে আসলে কিন্তু এখানে থাকার জন্য অনেক অপশন রয়েছে, অনেক হোটেল, হোমস্টে, লজ এখানে পেয়ে যাবেন আপনারা। যত বিহারীনাথ মন্দিরের দিকে এগোচ্ছি না, পাহাড়ের যে ভিউটা দারুণ লাগছে। এখন সকালের সময় জোর করে ওই 7টার মতো হচ্ছে বাজবে, পুরো পাহাড়ের উপরে দূর থেকে কুয়াশা লক্ষ্য করে যাচ্ছে, একদম ঘন কুয়াশা। তো এখন আমরা চলে আসলাম বিহারীনাথ মন্দিরের সামনে। বাবার মন্দির সেটা হচ্ছে যে এই দিকে পাহাড়ের নিচে, পাহাড়টা ওপরে, আর পাশে এখানে একটা পুকুর কিংবা কুণ্ড আছে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বাবার কুণ্ড। এটা তো খাবার জন্য প্রচুর হোটেলের অপশন এখানে আছে। আচ্ছা কাকু, আপনাকে কেউ যদি বলে যে স্টেশন থেকে গিয়ে হচ্ছে নিয়ে আসতে, তাহলে কি সেটা এনে দেবেন? হ্যাঁ, এনে দেবো। আমাদের ইটুরি থেকে এখানকার বিহারীনাথ রিজার্ভ হচ্ছে 150 টাকা, আর ওইদিকে মধুকুণ্ডা 150 টাকা, 300 টাকা। তাতে যদি ডাইরেক্ট করে 50 টাকা কমিয়ে নিই। আর কাকুর নাম্বার আমি নিয়ে নিয়েছি, সেইটা আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওর। দেখুন এখন ডিসপ্লের উপরে এখন শো করছে, তাহলে একদম স্টেশনের সামনে থেকে মোটামুটি পিক আপ করে আপনাদের একদম এখানে নিয়ে চলে আসবে। শেয়ারিংয়ে আসার কোনো ঝামেলা থাকবে না। জয় বাবা বিহারীনাথ দেখুন লেখা আছে এখানে, এটা আছে বিহারীনাথের মন্দির। আর পেছনে এই যে নিম গাছ দেখছেন, নিম গাছের পেছনেই রয়েছে কিন্তু পাহাড়, যেটা এই গাছটার জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। আসলে অনেক মানুষ কিন্তু এখানে যে বাবার যে কুণ্ডটা আছে এখানে হচ্ছে স্নান করে তারপর বাবা দর্শন করছে। দেখছেন এইটা হচ্ছে বাবার মন্দিরের মুখ্য গেট।
এই বিহারীনাথ পাহাড় বাঁকুড়া জেলার সবথেকে উঁচু পাহাড় নামে পরিচিত পেলেও এই বিহারীনাথ শিব মন্দিরের নাম হিসেবে এই পাহাড়ের নামকরণ হয়েছে। যেই মন্দির এই পাহাড়েরই একদম নিচে প্রান্তে অবস্থান করছে। শ্রাবণের সময় আসলে এই মন্দিরে জল ঢালার জন্য প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাওয়া যায়। ভোলে বাবার মন্দির ছাড়াও এখানে আরও বেশ কয়েকটা মন্দির রয়েছে, যেটা একই প্রাঙ্গণে একই জায়গাতে পরপর অবস্থান করছে, যেমন কালী মন্দির, বজরংবলীর মন্দির ইত্যাদি আরও অনেক কিছু। আমরা অনেকটা আগে এসে পড়ায় মন্দিরের দরজাগুলো সব বন্ধ রয়েছে, কিন্তু 10টার দিকে সমস্ত মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। বাঁকুড়া জেলার বিহারীনাথ পাহাড় হচ্ছে সর্ববৃহৎ পাহাড়, মানে সব থেকে উঁচু বাঁকুড়া জেলার মধ্যে। ওই পাহাড়ে কিন্তু আমরা ট্রেকিং করে উঠবো, কারণ দূর থেকে পাহাড়ের যে ভিউটা একদম গাঢ় কুয়াশায় মোড়া। যেহেতু সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, সেই জন্য অল্প হালকা খাবার খাচ্ছি। সকালে দেখুন এখানে মুড়ি, তার সাথে বেশ গরম গরম চপ, ঘুগনি পাওয়া যাচ্ছে। তার সাথে কিন্তু এখানে ছোলা ভটুরে আরও কিছু জিনিসের এখানে অপশন আছে, কচুরি পাওয়া যাচ্ছে। একদম মন্দির, এই হচ্ছে মন্দির লাগোয়া এরকম একটা রেস্টুরেন্ট আছে, মানে হোটেলের মতো, পরপর 3-4টে আছে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে আমরা কিন্তু ট্রেকিং করব। আমরা যেখানে খাওয়া দাওয়া করলাম তার পাশ দিয়েই সোজা রাস্তা চলে গেছে পাহাড়ের একদম মানে ট্রেকিং পয়েন্ট যেখান থেকে শুরু হচ্ছে। আর পাশে এখানে দেখুন, এখানে কিন্তু পে অ্যান্ড ইউজ টয়লেট আছে পুরুষ এবং মহিলাদের জন্য। এখানে দূর থেকে পাহাড়ের ভিউটা লাগছে খালি দেখুন, জাস্ট মারাত্মক। উপরে কুয়াশায় পুরো ভর্তি। আমরা উপরের দিকে উঠবো, যতটা আমরা পারবো ততটাই আমরা ওঠার চেষ্টা করব। আর পাশ দিয়ে দেখতে পাচ্ছি না এই যে গেট, আমি ভুল বলছিলাম, এই গেটের একদম দেখুন পাশ থেকে এই জায়গাতে লেখাই রয়েছে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি একটু সামনে থেকে। এই জায়গার ওপর থেকে পাহাড়টা কিন্তু দূরে খুব সুন্দর দেখা যাচ্ছে, একদম মেঘে ঢেকে রয়েছে ওপরের দিকে। আর এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, এটা হচ্ছে ট্রেকিং রুট। এখান থেকে বিহারীনাথের হিল চড়াই করা হচ্ছে রাস্তা, এখান থেকে শুরু। আর টোটাল এখান থেকে হিল টপের উচ্চতা দেখাচ্ছে এখানে 452 মিটার। আর পাশে এখানে লেন্থ দেওয়া আছে 2997। পাশে এটা কি দেওয়া আছে এটা কি বুঝতে পারছি না, মানে আবছা হয়ে গেছে, মুছে গেছে। পাশের যে এই যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমরা ট্রেকিং শুরু করে দিই। এই দেখুন ভাই কেমন এবড়ো খেবড়ো রাস্তা। এই হলো আসল পাহাড়ের ট্রেকিংয়ের রুট। এইরকম পাথুরের রাস্তা দিয়েই পাহাড়ে ট্রেকিং করে উপরে উঠতে সব থেকে বেশি মজা লাগে। কষ্টও আছে কিন্তু মজাও আছে। বেশি মানুষজন কিন্তু এই জায়গা দিয়ে উপরে উঠতে দেখতে পাচ্ছি না। আমাদের আগে একটা টিম আসছিল, কিন্তু ওরা হয়তো উপরের দিকে হয়তো উঠে গেছে, সেই জন্য দেখতে পাচ্ছি না ওদের। রাস্তা প্রচণ্ড খারাপ, একদম সীমা ছাড়া। পাশে এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো সব হচ্ছে কাঁটা ঝোপের গাছ। মানে এগুলো একটা সেই যে কুল হয় না, ছোটো ছোটো কুল আমরা খাই, সেই কুলের গাছ, একদম পুরো কাঁটা, জাস্ট হাতটা চেরা হয়ে গেল অল্প। তো এইরকম পাহাড়ি রাস্তা দেখতে পাচ্ছেন। তো বিহারীনাথে ট্রেক করে উঠতে গেলে কিন্তু খুব সাবধান। জঙ্গলের পাশে এই যে গাছগুলো আছে না, একটু সাবধান, কারণ পাশের যে এইসব অগোছালো জঙ্গলগুলো রয়েছে, এর মধ্যে অনেক কাঁটা ঝোপের গাছ আছে, যেগুলোতে গাছ চেরা হয়ে যাচ্ছে। এই দেখুন জঙ্গল, দেখুন কেমন জঙ্গল। আর এখানে দেখুন একটা শামুক মুখটা গুটিয়ে নিল। আমরা আমাদের শখের জন্য অনেক দূর দূর থেকে এই পাহাড়ে আসি ট্রেকিং করতে, কিন্তু এখানে ট্রেকিং করতে এসে একটা জিনিস আপনারা ভুলবেন না, এখানে বন্য কোনো জীবজন্তু হোক কিংবা ছোটোখাটো ওই যে শামুক দেখালাম কোনো প্রাণী হোক, এগুলোর থেকে একটু এড়িয়ে চলবেন। প্রথমটাই ভাবছিলাম পুরো রাস্তাটায় হয়তো এরকম এবড়ো খেবড়ো খারাপ জঙ্গল হবে, কিন্তু অল্প একটু উঠে আসার পরে এরকম দেখছি রাস্তাটা একটু আস্তে আস্তে চওড়া হচ্ছে, আর সাইডে গাছপালা জঙ্গলের ঘনত্বটা একটু কমে এসেছে। কিন্তু কষ্ট আছে, সাথে বিপদও আছে। এই পাথরের উপর দিয়ে কিন্তু ট্রেকিং করে যাওয়া একদমই ইজি নয়। যদি হোঁচট লাগে তাহলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশ বড় বড় পাথর এখানে এসে। এই যে দেখুন এই জায়গাটা কেমন। নিচে আসছিলাম ছোট ছোট পাথর ছিল, কিন্তু এইরকম বড় বড় সব পাথরের শিলা দেখতে পাচ্ছেন। তো এখানে এরকম বড় বড় পাথরের ফাঁক দিয়ে সাবধানে পা ফেলে ফেলে সামনের দিকে এগোতে হবে। ওপরে কিন্তু কাউকে উঠতে আমরা দেখিনি। আমাদের আগে একটা গ্রুপ যে দেখেছিলাম, ওরা হয়তো চলে গেছে কিংবা হয়তো পাহাড় থেকে নেমে হয়তো ফিরে চলে গেছে। একদম নির্জন নিরিবিলি প্রকৃতি, খালি কিছু ঝিঝি পোকা, পাখির ডাক। এখন কিন্তু বাজে সকাল 8টা, মাত্র 8টা। অনেকেই আছে যে নিচের এই যে জঙ্গলটা আছে না, এই জঙ্গলের রাস্তা দেখে হয়তো ভয়ে ঘুরে চলে যায়, কিন্তু আমরা একটু সাহস করে এগোচ্ছি। আর যেহেতু জঙ্গলি রাস্তা, একটু পাহাড়ি সাপখোপের ভয় থাকতেই পারে, একটু দেখে দেখে এগোতে হচ্ছে। মাঝে মাঝে কিন্তু রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে যাচ্ছে।
অল্প একটু মানে পায়ের পথ অনুসরণ করে আমরা হচ্ছে এগিয়ে চলেছি ওপরের দিকে। ইস, কত মাকড়সার ফাঁদ দেখুন, রাস্তার মধ্যে মাকড়সার ফাঁদ, তার মানে এই রাস্তা দিয়ে আমাদের আগে কেউ হেঁটে যায়নি। ওপরে গভীর জঙ্গল, কতটা উঠতে পারবো জানি না, হয়তো পুরোটা উঠতে পারবো না, কিন্তু যতটা পারবো ততটা চেষ্টা করছি আপনাদের সেটা শেয়ার করব। এই যে দেখুন, এই জায়গাতে এসে এখান থেকে কিন্তু আবার রাস্তা একটা বোঝা যাচ্ছে ওপরের দিকে চলে গেছে। কেমন বিপদ দেখুন, অনেকটাই কিন্তু ওপরে আমরা উঠে চলে এসেছি, আর এই জায়গাতে এসে রাস্তা নিখোঁজ, এখান থেকে রাস্তা দেখতে পাচ্ছি না, ওপরে পুরো জঙ্গল, রাস্তার আর কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। তো বিহারীনাথের যে পাহাড় টপ সেটা একদম অনেক দূরে, ওপরে কুয়াশায় ঢেকে রয়েছে, দেখা যাচ্ছে এখান থেকে, ক্যামেরাতে ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু খালি চোখে আমি যেটা দেখতে পাচ্ছি, কারণ মানুষের খালি চোখ ক্যামেরার থেকে অনেক ওপরে, তো ওপরে ওখানে ওঠা একদম অসম্ভব। আর এই জন্যই বিহারীনাথে যারা ঘুরতে আসে সবাই নিচে থেকে দেখিয়ে সব চলে যায়, দরকার নেই একা একা ওপরে চড়াই করার, এত সাহস দেখানো ভালো না। কিছু কিছু জায়গা আছে যেখানে সাহস কাজ করে না। তো চলুন আমরা হচ্ছে নিচের দিকে নেমে চলে যাই। তো আপনারা যদি এখানে বিহারীনাথে ঘুরতে আসেন, যদি সঙ্গে গ্রুপ থাকে, ঠিক আছে, মানে যদি গ্রুপে আসেন বন্ধুবান্ধব কিংবা বড় যদি লং গ্রুপ হয় আপনাদের, তাহলে কিন্তু এই জায়গা দিয়ে ওপরের দিকে ওঠার জন্য চেষ্টা করতে পারেন। না হলে একজন কিংবা দুজন যদি আসেন, তাহলে বলবো এই বিহারীনাথের পাহাড়ে ট্রেক করার ইচ্ছেটা মন থেকে বাদ দিয়ে দিন, ছেড়ে দিন। কারণ রাস্তাটা দেখতে পাচ্ছেন তো কেমন জঙ্গলি রাস্তা, রাস্তার কোনো কুল কিনারা নেই, কোন রাস্তা কোন দিকে বেঁকে গেছে কিছু বোঝা যাচ্ছে না, খালি জঙ্গল চারিদিকে, কাঁটা ঝোপের ঝাড় চারিদিকে। বেশ ভালো কিন্তু গরম রয়েছে, প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি। না না, এখানে মাকড়সার ফাঁদটা দেখলাম না, ওটার জন্য শিওর হয়ে গেলাম উপরে কেউ যায়নি। যদি কেউ যেত না একদিনের মধ্যে, তাহলে ওটা থাকতো না। জয় বাবা বিহারীনাথ, তোমার পাহাড়ে তো আর ওঠা হলো না, নিচে তোমার মন্দিরের দর্শনটা করেই না হয় ঘুরে গেলাম বাড়িতে। চলুন যে পথে ওপরের দিকে এসেছিলাম সেই পথে আস্তে আস্তে করে নিচের দিকে নেমে যাই। যেসব জায়গায় অনেক মানুষজন যায় সেই সব জায়গায় গেলে ঠিক আছে, ট্রেক করে ওঠা যায়, মনের মধ্যেও একটা সাহস থাকে। কিন্তু একদম অচেনা জায়গা, তার উপরে এরকম জঙ্গল, সাথে কেউ নেই, মাত্র আমরা দুজন আছি। আর উপরে যেগুলো দেখলাম মাকড়সার ফাঁদ, তারপর সব বুনো লতা পাতা, সব এইদিক ওদিক সব মানে রাস্তা পুরো ঘিরে রয়েছে। ওপরে কিন্তু সাপ আছে, সাপ আছে? হ্যাঁ সাপ দেখলাম ওপরে, প্রচুর খারাপ রাস্তা, ওঠা যাবে না, চলে আসলাম। আর নামার সময় দেখছি বেশ কিছু মানুষ হচ্ছে উপরের দিকে যাচ্ছে, তো সবাইকে সাবধান করে দিলাম, বলে দিলাম যে সাবধানে উপরে যেতে, মানে যত বেলা বাড়ছে আস্তে আস্তে করে এই মন্দিরে ভিড় বাড়ছে, কত মানুষ যাচ্ছে ওখানে, আর এই দেখুন কত গাড়ি দাঁড়িয়ে আছে। বিহারীনাথ মন্দির থেকে একদম এই যে বিহারীনাথের যে মোড় আছে এই জায়গায় পর্যন্ত খাবারের হোটেলের অনেক অপশান আছে, তার সাথে থাকার জন্য অনেক রুম আছে। পাশে এখানে একটা গেস্ট হাউস দেখালাম, অতিথি নিবাস, এখানে এই রাস্তা দিয়ে গেলে এখানে আরও অনেকগুলো এখানে হোটেল আপনারা পেয়ে যাবেন। আর যাওয়ার সময় কিন্তু এখান থেকে আমরা স্টেশন হয়ে আমরা যাচ্ছি না, এখান থেকে একটা শর্টকাট আছে, কারণ আমরা যাব আসানসোল হয়ে। আসানসোল হয়ে যেতে গেলে এইদিকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সোজা, এই রাস্তাটা বলছে দামোদর নদীর উপর দিয়ে একটা ব্রিজ আছে, ওখান দিয়ে আমাদের টোটো ক্রস করিয়ে দেবে, তারপর ওখান থেকে আমরা ইজিলি অনেক বাস পেয়ে যাব আসানসোলে যাওয়ার জন্য। সব থেকে তাড়াতাড়ি পৌঁছানোর কিন্তু এটাই হচ্ছে উত্তম উপায়, কারণ আমাদের হাতে সময়ও বেশি নেই। আর ট্রেনের জন্য যদি ওয়েট করি, মানে যেখান দিয়ে আমরা আসছি, তাহলে অনেক সময় লেগে যেতে পারে। তাহলে চলুন আমরা টোটোতে করেই তাহলে এগোই। আর নতুন রাস্তা, এটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার দরকার ছিল, এই জন্য বলছি। চলুন কোন রাস্তা দিয়ে কীভাবে যাচ্ছি সেটা আপনারাও দেখে নিন, যাতে আপনারা পরবর্তীকালে এখানে আসলে আপনাদেরও সুবিধা হয় বাড়ি পৌঁছতে। এই রাস্তা দিয়ে আমাদের কিন্তু ফিরে আরেকটা জিনিস খুব হচ্ছে ভালো লাগলো, যেটা আমরা যেই রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তা দিয়ে আমরা দেখতে পারিনি। এই যে দেখছেন পেছনে এই যে পাহাড়টা, পুরো যে বিহারীনাথ পাহাড় তার পুরো ভিউটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে আমরা টোটোটাকে দাঁড় করিয়ে এখানে 2-3টে ছবি নিলাম, এখান থেকে দারুণ ভিউ আসছে এখান থেকে। আর বিহারীনাথ মোড় থেকে আপনারা কিন্তু টোটো অনেক পেয়ে যাবেন, শেয়ারিংয়েও কিন্তু যাওয়া যায়। আমরা যাচ্ছি রিজার্ভে নিচ্ছে 120 টাকা, আর যদি শেয়ারিংয়ে যদি যান তা 5-10 মিনিট কিংবা 15 মিনিট হয়তো বসতে হবে, কিন্তু সেক্ষেত্রে খরচটা অনেক কমে যাবে পার পার্সন। বাসে কত নিচ্ছে আসানসোল পর্যন্ত সেটাও বলবো আপনাদের। টোটো আমাদের এই জায়গাটা দেখুন ছেড়ে দিল, এই জায়গাটার নাম হচ্ছে দামোদর নদ বা দামোদর নদী আপনারা বলতে পারেন। এখানে নদীতে নৌকো আছে ঠিকই, কিন্তু নৌকোয় করে পারাপার হতে হয় না। এখানে বাঁশের দেখুন এইরকম পুল করা আছে, এই পুলের উপর দিয়ে হেঁটে পার হওয়া যায়। এই যে পুলটা দেখছেন, এই পুলটা হচ্ছে পুরোপুরি বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি, মানে বাঁশের ফ্রেম করা আছে, তার উপর এইরকম কাঠের এরকম হচ্ছে পাটা যেগুলো বলেন আপনারা, সেগুলো হচ্ছে ফেলে
পুরো একদম কিল লাগানো আছে। নদীটা বেশ চওড়া, পায়ে হেঁটে পারাপার হতে গেলে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। যদি বাইক নিয়ে আসেন তাহলে পেছনে যে একটা কাউন্টার আছে যেখান দিয়ে আমরা ভিজিট করলাম এক্ষুনি, তো ওই কাউন্টারে ওখানে একটা মোটামুটি ওই 10 টাকার আশপাশ এরকম হবে, ওখানে হচ্ছে নিচ্ছে আর একটা টিকিটের মতো দিয়ে দিচ্ছে কুপনে একটা। গাড়ি নিয়ে আসলে এখানে টাকা দিয়ে পারাপার হতে হয়। এখানে জল দেখুন কত স্বচ্ছ, একদম পরিষ্কার জল। এটা হচ্ছে দামোদর নদ, আমরা বলি দামোদর নদী, কিন্তু এখানে লোকজন বলছে এটা দামোদর নদ। সত্যি বলছি, আসার সময় যদি এই জায়গাটা দিয়ে যদি আসতাম না, তাহলে এই যে এখানে যে ভিউটা, এই যে পরিবেশ এখানে, এটা কিন্তু মিস করতাম। এই জায়গাগুলো দিয়ে কিন্তু আস্তে আস্তে বাইক চালানোর দরকার, কারণ সঙ্গে দেখলাম ওনাদের সাথে ওনাদের বাচ্চা আছে, পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছে। এই দেখুন আবার একটা আসছে। দাদু সাবধানে যাও। এই জায়গাতে নদীর স্রোত দেখুন, বিশাল স্রোত এখানে। দামোদর নদীটা পার করে আমরা একটা টোটোতে করে চলে আসছিলাম বার্নপুর বাস স্ট্যান্ডে। ওখান থেকে বাসে করে মাত্র 10 টাকা দিয়ে আমরা পৌঁছে গেলাম আসানসোল জংশনে। পেছনে দেখছেন এটা হচ্ছে আসানসোল জংশন। এখান থেকে 10টা বেজে 20 মিনিটে বর্ধমান মেমু রয়েছে, ওই ট্রেনে করে আমরা বর্ধমান চলে যাব। তারপর বর্ধমান স্টেশন থেকে বাইরে বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে বাস ধরে আমি মেদিনীপুর ঘাটালে আমি চলে যাব। আর আমার সাথে যে ভাই আছে ও চলে যাবে ওখান থেকে লোকাল ধরে ব্যারাকপুরের সাইডে। আর এখান পর্যন্ত আসা টোটাল 190 টাকায় আমি পৌঁছে গিয়েছিলাম বিহারীনাথ পর্যন্ত। এইভাবে যদি আসতাম তাহলে আরও 190 টাকা খরচ হতো, বাড়ি পৌঁছে যেতাম। যেহেতু আমাদের দামোদর নদীটা ওটা সাইট সিনের মধ্যে আমরা ইনক্লুড করে নিয়েছিলাম, ওখান থেকে আসছি, সেই জন্য চার্জটা একটু বেশি পড়ে গেছে। তাহলে ভিডিওটা কেমন লাগলো, ভালো না খারাপ, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে ফেসবুকে ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারেন। টাটা, আবার দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।